সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে খুন করার পর যে কসাই তার দেহ টুকরো টুকরো করেছিল তাকে কলকাতা থেকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গের সিআইডি। জানা গেছে জিয়াদ হালদার নামে এই কসাই বাংলাদেশের নাগরিক। তিনি অবৈধভাবে মুম্বাইতে বসবাস করতেন। কসাই জিহাদের আদি বাসস্থান বাংলাদেশের খুলনা জেলায়। গ্রেপ্তার হওয়ার পর জিহাদ কলকাতা পুলিশের জেরায় স্বীকার করেছেন। অত্যন্ত মানে লোমহর্ষকর ঘটনা যে তিনি স্বীকার করেছেন 4 জন বাংলাদেশি মিলে তারা এই এমপি সাহেবকে খুন করেছেন, হত্যা করেছে এবং হত্যার পরে তার লাশকে টুকরো টুকরো করে তারা হলুদ মিশিয়ে একটি ট্রলি ব্যাগে করে ছোট ছোট পলিথিন ব্যাগে ঢুকিয়ে তারপরে সে লাশকে কলকাতার বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। এটি স্বীকারোক্তি দিয়েছে যে অভিযুক্ত কসাই, সে কসাই যাকে গ্রেপ্তার করেছে কলকাতার সিআইডি তাকে গ্রেপ্তার করেছে এবং তার মাংস টুকরো টুকরো হাড্ডি টুকরো টুকরো করবার আগেই তার শরীর থেকে চামড়া খুলে নেওয়া হয়েছিল। এই বীভৎস ঘটনা কিন্তু সেখানে বর্ণনা করেছেন সেই কসাই জিহাদ বর্ণনা করেছেন। আনন্দবাজার পত্রিকার ভারতে তাদের অনলাইনে তারা বলেছেন যে আনোয়ারুল আজিমের ধ্বংস সবুজ ট্রলিতে করে তারা ফ্ল্যাট থেকে বাইরে আনেন। অনলাইনে পাওয়া ফুটেজ থেকে দেখা যায় অন্যতম অভিযুক্ত খুনে যিনি আমানুল্লাহ, যিনি বাংলাদেশে তিনি গ্রেপ্তার রয়েছেন, তাকে কিন্তু সেই ফুটেজ দেখা গিয়েছে। ইতিমধ্যেই কসাই জিয়াদ হালাদারকে আমরা দেখেছি যে বারাসাত আদালতে হাজির করা হয়েছে, 12 দিনের রিমান্ড তাকে দেওয়া হয়েছে। এটুকু বলবার অর্থ হচ্ছে যে এই যে নির্মমতা, নৃশংসতা, মানবিকতা, মানুষের মধ্যে মনুষ্যত্ব, মানুষের মধ্যে এক ধরনের মানুষকে যে ঘৃণা করবার একটা জায়গা তৈরি হয়ে যায়, সেই জায়গাটার কারণের জন্য কিন্তু আমি এই ঘটনাগুলি পড়লাম এবং কীভাবে টুকরো টুকরো করে লাশকে হলুদ মিশিয়ে পলিথিন ব্যাগে করে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য কলকাতার বিভিন্ন জায়গায় ছিটিয়ে দেওয়া হয়েছে। যে কসাই মূলত যে দেহটাকে টুকরো টুকরো করেছেন তাকেও ভারত সিআইডির আটক করেছেন, তিনি 12 দিনের রিমান্ডে আছেন। আপনাদের কাছে সর্বশেষ কী খোঁজ খবর আছে? অত্যন্ত দ্রুততার সহিত এবং গুরুত্ব দিয়ে বাংলাদেশ পুলিশ তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং ইন্ডিয়ান পুলিশ, বিশেষ করে কলকাতার পুলিশ এবং সিআইডি, তারা যেভাবে কাজ করছে পশ্চিমবঙ্গের, সেটি আমি মনে করি যারা যথার্থ এবং এর পেসটি আছে স্বাভাবিকভাবে, এবং সে কারণেই কিন্তু বাংলাদেশে 3 জন গ্রেপ্তার হয়েছে এবং পশ্চিমবঙ্গে আমরা যেটা বলছি যে এই নিউটাউন এলাকায় যেখানে ঘটনাটি সংঘটিত হয়েছে সেখানে 2 জন গ্রেপ্তার হয়েছে। এখন এটি আসলে একটি এই বিভৎসতা তৈরি করেছে এক মহা পরিকল্পনার মাধ্যমে, এবং এই উদ্যোগ হয়তো এর আগেও নেওয়া হয়েছিল 2-1 বার যে হত্যাকাণ্ডটি সংগঠিত করবে, কিন্তু হত্যাকাণ্ড যখন কোনো হত্যাকারী বা হত্যাকারীর গ্রুপ যখন এটি এক্সিকিউশন করতে চায় তখন তাদের বিবেচনার সবচেয়ে যে বড় বিষয়টি থাকে সেটি হলো যে এটিকে কোনোভাবে কনফিউশন তৈরি করা, যারা তদন্ত করবে বা আইন প্রয়োগ করবে তাদের তদন্ত করা। সে কারণেই কিন্তু হয়তো বাংলাদেশকে মনে করেছে যে একজন মাননীয় সংসদ সদস্য যদি এখানে কিল হন তাহলে আমরা তো ঢাকা মেট্রোপলিটন পুলিশ কেন, সারা বাংলাদেশের পুলিশ বা সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ অ্যাটেনশন থাকবে। তারা চেয়েছিল যে হয়তো পশ্চিমবঙ্গে হলেও সেটি হবে না। আর বাকি তো অনেক কিছু আলোচনা আছে, সেগুলো আলোচনাগুলোতে আমি না যাই। আমি বলবো যে তদন্তের 2টো জায়গা তৈরি হয়েছে। একটি হলো যে প্লটটি এটি হয়েছে তো বাংলাদেশে বসে করা হয়েছে পরিকল্পনাটি, যেটা এন্ডিংটা কীভাবে হবে সে কারণেই কিন্তু সে যে মূল পরিকল্পনা কিন্তু 10 তারিখে কিন্তু ফেরত আসছেন। সে 10 তারিখে ফেরত আসছেন, কিন্তু এক্সিবিশন তারা 13 মে তারা এক্সিবিশনে গিয়েছে। এখন মহাপরিকল্পনার অংশ ছিল আমাদের শেরেবাংলা নগর থানায় একটি মামলা হয়েছে দ্য প্যানাল কোডের 364 এবং 34 ধারাতে, এবং সেই তদন্তের অংশ হিসাবে আমাদের এই 3 জনকে রিমান্ডে প্রেয়ার করা হয়েছে, রিমান্ড দেওয়া হয়েছে 8 দিন, তা তদন্ত চলছে। এখন তদন্তে যে পর্যন্ত এসেছে এপারে ওপারে, যেমন ভারতের যে টিমটি আসছে তারাও তাদের তথ্য ওখানকার থেকে যে প্রাপ্ত তথ্য সেটার সাথে আমাদের প্রাপ্ত তথ্যর সাথে ম্যাচিং করাচ্ছে যে এটি কতটুকু সত্য কতটুকু কি। আর আমাদের যে 3 জনকে পাওয়া গেছে তাদের কাছেও তথ্য পাওয়া গেছে। আমি মনে করি যে তথ্য যথেষ্ট পরিমাণে আছে এবং তথ্যের যে খুব দূরে আছে তা কিন্তু নয়, সেটি প্রমাণিত। আর একটা জিনিস, অপরাধীরা কিন্তু ব্রেকডাউন করে যখন কিছু কোরাবোরেটিভ এভিডেন্স আপনি খুব সাডেনলি তার কাছে প্রডিউস করতে পারবেন। এটি আমি ইন্টারোগেশনে আমরা দেখেছি যে অনেক সময় খুব হার্ডেন ক্রিমিনাল কিন্তু যদি একবার বুঝতে পারে যে 2-3টা জিনিস, ধরেন আপনি জানেন কিন্তু সে মনে করছে আপনি জানেন না, আপনি যদি কোনোভাবে প্রডিউস করে ফেলতে পারেন সাডেন ব্রেকডাউন হয়। তাই সে কারণে আমি মনে করি যে এটির
এখন তো আসলে গণমাধ্যম বা সোশ্যাল মিডিয়াতে তো অনেক জায়গায় তথ্যের অনেকটি বলা যায় যে পরিবর্তন হয়ে যায়। কেউ ডেলিভারেটলি করে, কেউ হয়তো অনিচ্ছাকৃত করে, কেউ হয়তো তথ্যের মানে পর্যাপ্ততা না থাকার কারণে করে। কিন্তু প্রকৃত তথ্য যে এটির মধ্যে বিভৎসতা আছে সেটি আসছে, কারা করেছে, কতজন ছিল তাও মোটামুটি চলে আসছে। আমার ধারণা এটি এখন ফাইন টিউনিংয়ের জায়গাটা বাকি আছে। আর যে মূল যে মাস্টার মাইন্ড, সে হয়তো হি ইজ অ্যাট এ লার্জ রাইট এট নাও, এই মুহূর্তে তো সে ধরাছোঁয়ার বাইরেই আছে বলা যায়। আমরা জানি যে আসামিদের দেশের বাইরে থেকে ফেরত আনা অত্যন্ত কঠিন, স্পেশালি যদি কারো সিটিজেনশিপ থাকে তাহলে তো আরও কঠিন। সেই কঠিন জায়গাটি রয়ে গেছে। অ্যাপার্ট ফ্রম দিস, আমার মনে হয় যে যারা দোজ হু আর ইনভলভড উইথ দিস গ্রুসাম ইনসিডেন্ট, এদের আইনের আওতায় আসবে, তারা গ্রেপ্তার হবে এবং তাদেরকে সর্বোচ্চ সাজাও হবে। আর ঢাকা মেট্রোপলিটন পুলিশ, আমাদের বাংলাদেশের পুলিশের কিন্তু সক্ষমতা যথেষ্ট। অনেক কথাই কিন্তু ছোট ছোট জায়গায় হয়, সকল কথা তো সকল ইন্টেলিজেন্স এজেন্সি জানতে পারে না। যেটি যখন এক্সিকিউশন হয় তখনই বলা যায় যে যারা এর দায়িত্বে থাকে তারা জানে। কারণ আপনি যখন এই ধরনের ঘটনা করবেন, এটা বাংলাদেশে নয়, আমাদের এই ইন্টারন্যাশনাল যে এরিনাগুলো, সেই জায়গাগুলোতেও যদি বড় বড় হত্যাকাণ্ড দেখেন তাহলে দেখবেন যে সেগুলোর এর আগেও হয়তো উদ্যোগ অন্যভাবে নেওয়া হয়েছিল, ইনটক্সিকেটেড করে করার। আমরা কিন্তু আমি যেতে চাই না আলোচনায়, এরকম ইনস্ট্যান্স ইয়াতেও দেশের বাইরেও বা বিভিন্ন জায়গাও আছে। আমাদের সেটি ঠিক যে জানতে পারলে ভালো হতো, কিন্তু এখন ধরেন দুজনকে নিয়ে আলোচনা করছিল বা তিনজনকে, তারা হয়তো কোনোদিন পুলিশের কন্ট্যাক্টই আসে নাই বা অথবা কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের মধ্যে ওই সময়ের মধ্যে যায় নাই, যে কারণে আপনি যে ওই পর্যন্ত পৌঁছাবেন তার তো কোনো জায়গায় শুরু নেই। পুলিশ অলসো হিউম্যান বিং, তাই না? দে আর নট দ্য অ্যাঞ্জেলস। যা তারা তো কারণ মনের কথা জানে না, তারা জানে যখন ঘটনা ঘটে তখন সেটা টেনে টেনে সেটার বিভিন্ন ফ্যাব্রিক্সগুলো যখন বের করে নিয়ে আসে, তখন কিন্তু তারা খুঁজে বের করতে পারে যেখানে কি কি ডাই মিশানো হয়েছিল বা কি কি জিনিস এখানে কম্পোজিট করা হয়েছিল। সেজন্য আমি বলছি যে এটি কোনো মানে সক্ষমতার কোনো ঘাটতি নয়, এটি আমি মনে করি না। বরং এখন সক্ষমতার যে জায়গা সেটি হলো যতটুকু আসছে বাকি পথটুকু পেরোতে হবে অত্যন্ত প্রফেশনালি। এখন আমরা সক্ষমতা দেখাচ্ছি, কিন্তু আমরা তো একজন এমপি সাহেবকে হারালাম। এই সক্ষমতা কি আপনাদেরকে কোনোভাবে কাঠগড়ায় দাঁড় করায়? এটি আমি বলি কাঠগড়ায় নিশ্চয়ই যে কোনো হত্যাকাণ্ড পৃথিবী থেকে তো আসলে অপরাধ কোনোদিন মুছে যাবে না, যায়নি। অপরাধ সংগঠিত হচ্ছে, সারা পৃথিবীতে অপরাধ সংগঠিত হচ্ছে এবং হত্যাকাণ্ড হচ্ছে। আমি সেটির জন্য কোনো ডিফেন্স নেওয়ার জন্য আমি বলছি না। দেখেন, ওরা কিন্তু বাংলাদেশকে কিন্তু ভালো জায়গা হিসেবে মনে করেনি। এটিও কিন্তু আমাদের জন্য আমি মনে করি যে বাংলাদেশ পুলিশের যে আমাদের ডাইনামিজম আছে, আমাদের যে পটেনশিয়ালিটি আছে, এটিও কিন্তু আমাদের কিছুটা লজিক্যালি অন্তত আপনিও মূল্যায়ন সেভাবে করতে পারেন, যেটিকে তারা খুব কিন্তু সেফ জায়গা মনে করে না। আপনি বসুন্ধরা বলেন আর আপনি এটি আমাদের ঝিনেদা বলেন, তারা কিন্তু সেফ মনে করেনি। অর্থাৎ আমাদের সেই জায়গাটি আছে। এরপরেও কিন্তু আমাদের পুলিশের পক্ষ থেকে এখন যে জায়গা আছে ভালো জায়গায়। আর এই তিনজনের কাছ থেকে আমি মনে করি যে জিজ্ঞাসাবাদে যে তথ্য আছে যথেষ্ট, কারণ একটি তদন্তের জন্য খুব বেশি কিছু প্রয়োজন হয় না। আপনি যদি ছোট্ট একটি স্টিং বের করতে পারেন তাহলে, আর যদি আপনার প্রফেশনাল অ্যাপ্রোচ থাকে, হাউ টু ইন্টারোগেট, হাউ টু ইনভেস্টিগেট, এটি যদি আপনারা জানেন তাহলে খুব কঠিন কিছু নয়। আমাদের যারা অপরাধ করে, অপরাধীরা কিন্তু খুব সহজে কিন্তু বর্ডার দিয়ে প্রথমে ভারত হয়ে তারা পালিয়ে যায়। এবং এই যে এমপি আনোয়ারুল আজিম সাহেবের হত্যাকাণ্ড হলো, সে হত্যাকাণ্ডও কিন্তু তারা কি তাহলে ভারতকে কি যারা অপরাধী, সে অপরাধীদের তাদের স্বর্গরাজ্য, অপরাধীদের খুনের আশ্রয়স্থল, বা অপরাধীরা সেখানে অপরাধ করলে বাংলাদেশ পুলিশ তাদেরকে সেখানে কিছু করতে পারবে না, আইন শৃঙ্খলা রক্ষাকারী কিছু করতে পারবে না, তবে তারা কি ওই জায়গাটাকে কি অপরাধের কেন্দ্রবিন্দু হিসাবে বাংলাদেশি যারা অপরাধ করেন তারা বেছে নিচ্ছে কিনা? কেন্দ্রবিন্দু না, যেটি হয় কি বর্ডারিং ডিস্ট্রিক্টে বা বর্ডারিং পুলিশ স্টেশনেও দেখবেন যে ওই জায়গায় অপরাধের প্রবণতা বেশি। কেন? আমার ধরেন আমার ওয়ারিতে ডেমরাতে একটা অপরাধ হলো নারায়ণগঞ্জের বর্ডারে, ওখান থেকে জাম্প করে নারায়ণগঞ্জে চলে গেল, অথবা নারায়ণগঞ্জের ওখানে রূপগঞ্জে একটি অপরাধ হলো বর্ডারিং এতে, ঢাকা শহরে ঢুকে পড়লো। তখন যেই জুরিসডিকশনের মধ্যে অপরাধটি সংগঠিত হয় তাদের উপর সবচেয়ে বড় দায়িত্বটি বর্তায়। তো সে কারণে এটি কিন্তু অপরাধীরা জানে। আমাদের শুধু পশ্চিমবঙ্গ কেন,
আপনি যদি আমাদের দক্ষিণ পূর্বাঞ্চলেও তাকান অথবা সারা জায়গায়, শুধু আমাদের বে অফ বেঙ্গল বাদ দিলে দেখবেন যে অপরাধীরা বর্ডারটাকে ব্যবহার করতে চায়। সেটি মাদকের জন্য ব্যবহার করতে চায়, অস্ত্রের জন্য, হয়তো স্মাগলিংয়ের জন্য, তারপরে বিভিন্ন ধরনের স্মাগলিংয়ের জন্য, এমনকি হত্যাকাণ্ড সংগঠিত করার পরে ওপারে গেলে আপনি তো ইমিডিয়েটলি ওখানে তাদের তো অত মাথা ব্যথা নেই। এটি শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর যে বর্ডারিং এরিয়ার ক্রাইমের ট্রেন্ড কিন্তু তাই। এটি তো আপনিও চিন্তা করে দেখতে পারেন। আপনি যদি আজকে ঢাকায় কোনো ডিসকমফোর্ট থেকে থাকে, ইমিডিয়েটলি যদি আপনি এখন কলকাতায় গিয়ে কোনো একটি বাসায় ওঠেন, অন্তত আপনার ঢাকার যেখানে বাসা আছে ওইখানে যে ভয়টা, ওইখানে আপনি অনেকটা সেফ মনে করবেন। সব কিছু মিলিয়ে কলকাতা এক ধরনের, কারণ আমাদের সংস্কৃতি, আমাদের ভাষা, আমাদের খাওয়া, শিল্প, সব কিছুর মধ্যে একটা মিল আছে। তো মিল থাকার কারণে এটাকে তারা একটা সেফ হোম মনে করে, যে এটিকে গেলে মোটামুটি অপরাধের জন্য সেফ হোম তারা মনে করে। যদিও আলটিমেটলি তো বাংলাদেশের পুলিশের, আমি যে আমার তদন্তের যে আমাদের আগ্রহ এবং সক্ষমতা যে আমাদের যেই জায়গায় আছে, আমি মনে করি না যে সারার কোনো খুব বেশি সুযোগ আছে, সেটি আমি দেখি না। যত বড়ই তদন্ত ইনসিডেন্ট হোক, একটু সময় লাগতে পারে, কিন্তু আমাদেরকে পরাভূত করতে পারবে না, ওরাই পরাভূত হবে।